দেখুন, এই ছবি দেখার পর যে কথাগুলো বলবো সেখানে অতি বড় বিজেপি ভক্ত আমাকে বৃহত্তর রাজনৈতিক স্বার্থের কথা বোঝাতে পারেন। আমাকে বলতে পারেন দেশের কথা ভাবলে এই ছবিটাকে মেনে নেওয়া দরকার। শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যারা দাঁড়িয়ে আছেন তারা নাকি বর্তমানে বিজেপির সম্পদ। কোনো এক বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য এই তৃণমূলীদের বিজেপিতে নেওয়া প্রয়োজন। এবং তিনি আমাকে বলতেই পারেন এটাই রাজনীতি। বৃহত্তর স্বার্থের কথা এখন ভাবা প্রয়োজন, যাবতীয় ক্ষুদ্র বা ছোটখাটো স্বার্থের কথা মাথায় না রেখে। কিন্তু পাশাপাশি প্রশ্ন ওঠে, বৃহত্তর স্বার্থ মানেটা কি? যে বিজেপির কর্মীরা দিনের পর দিন তৃণমূলের অত্যাচারের সামনে রুখে দাঁড়ালো, তাদের স্বার্থের কথা কি মাথায় রাখা উচিত নয় আমাদের বিজেপির নেতাদের? যে বিজেপি কর্মীরা দিনের পর দিন আদালতে দৌড়ে গেল মিথ্যা কেসে, তাদের স্বার্থের কথা কে ভাববে? যে শ্রমিক ভট্টাচার্য বারবার ক্যামেরার সামনে বলছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, সেই শ্রমিক ভট্টাচার্য এই ছবিটা দেখেই বা কি বলবেন? কালকে কিন্তু এই ছবির পর প্রশ্ন ওঠে। এই ছবিতে এমন কিছু ব্যক্তিত্বদের দেখা যাচ্ছে যাদের বিপক্ষে লাগাতার একাধিক অভিযোগ করেছে তৎকালীন বিরোধী বিজেপি নেতারা। ইউসুফ পাঠানকে দেখুন, ইউসুফ পাঠানের বিপক্ষে সব থেকে বেশি অভিযোগ করেছিল বিজেপি নেতারা। যখন মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা ঘটে তখন ইউসুফ পাঠান এলাকাতে যাওয়ার প্রয়োজনীয় অনুভব করেননি। সে সময় বিজেপির একাধিক নেতারা বহু ইন্টারভিউতে এই ইউসুফ পাঠানকে সাংসদ হিসাবে জিরো দিয়েছিলেন, এমনকি ব্যর্থ সাংসদের তকমা দিয়ে দিয়েছিলেন। এখন এই ব্যর্থ সাংসদদেরই কিন্তু প্রয়োজন হচ্ছে বিজেপির। শুধু ইউসুফ পাঠান নয়, শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার এবং এই ছবিতে অলঙ্কৃত রচনা ব্যানার্জি, যাদের বিপক্ষে কাজ না করার অভিযোগ সহ একাধিক অভিযোগে বারংবার বিদ্ধ করেছে বিজেপি নেতারা, তাদেরই এখন প্রয়োজন হচ্ছে বিজেপির। রচনা ব্যানার্জি, যিনি 2 মাস আগেও চুঁচুড়াতে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে লাগাতার প্রচার করেছে এবং প্রচারের মাধ্যমে তিনি বিজেপির বিপক্ষে এমন কিছু কথা বলেছিলেন যা গ্রাউন্ড লেভেলে বিজেপি কর্মীদেরই মেনে নেওয়া আজও সম্ভব হয়নি। সেই রচনা ব্যানার্জি যদি 2029-এ সেই চুঁচুড়ার বিধানসভা মানে হুগলি লোকসভার প্রার্থী হন, তাহলে কি মেনে নেওয়া সম্ভব হবে বিজেপি নেতা মন্ত্রী কর্মীদের? আনন্দবাজারে দেখলাম শুভেন্দু অধিকারী নাকি বলেছেন যদি আসন বাড়ে তাহলে ফের এনারাই নাকি ক্যান্ডিডেট হতে পারেন বিজেপির টিকিটে। আমি জানি না এই খবরের কতটা সত্যতা আছে, কিন্তু ছবি যে সত্য তা তো আজকের দিনে পরিষ্কার। যদি এটাই রাজনীতি হয়, তাহলে যারা পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন তারা কি ভুল করেছেন? মানে এই রত্নখচিত সভাকে সরানোর জন্যই তো আমাদের বাংলায় পরিবর্তন এসেছিল। মানুষের এক্সপেকটেশন ছিল এই তৃণমূলের গুন্ডাদেরকে যারা দিনের পর দিন লালন করেছেন পালন করেছেন তাদের সরিয়ে নতুন এক সরকার আসবে, যাদের ভয় আউট ভরসা ইন, অর্থাৎ ভরসা করা যাবে। কিন্তু এই বিজেপির নব্য সাংসদরা কতটা ভরসাযোগ্য সেই প্রশ্ন তো তোলা হয়েছিল তৎকালীন বিজেপি নেতাদের কথা দ্বারাই। আজকে তারাই বিজেপির আসল সম্পদ। আরো একটি জায়গায় দেখলাম শহরের এক অনুষ্ঠানে নুসরাত জাহান সহ একাধিক পুরনো তৃণমূল নেতাদের, সাংসদদের, কেউ বা বিধায়ক, তাদের বিভিন্ন জায়গায় সে ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপির বর্তমান নেতারা কি একবারও ভাবছেন যে গ্রাউন্ড লেভেলে কর্মীদের মনোবল ঠিক কোথায় গিয়ে পৌঁছচ্ছে? দিনের শেষে গণতন্ত্রে শেষ কথা বলে সাধারণ মানুষ। সাধারণ মানুষ বৃহত্তর স্বার্থে বোঝে না। সাধারণ মানুষ বোঝে আমি যাদেরকে সরালাম তাদেরই যদি আপনি কোলে বসিয়ে ফের জামাই আদর করেন তাহলে প্রয়োজনে আপনাকেও সরাতে আমরা দুবার ভাববো না। এই আবেগের দাম কি বিজেপি সদ্য জিতে আসা সাংসদ বিধায়করা দেবেন না? নাকি শুধুমাত্র দিল্লি যা চায় সেই দিল্লির কথায় চলতে গিয়ে নিজেদের সাধারণ কর্মীদের আবেগকে ছুরি মারবেন বিজেপির সদ্য জিতে আসা বিধায়ক সাংসদরা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। যে শ্রমিক ভট্টাচার্য দিনের পর দিন বলছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, সেই শ্রমিক ভট্টাচার্য কি খুব খোলা মনে এই ছবিকে মেনে নিতে পারছেন? যে কাকুলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে লাইভ শোতে তৎকালীন বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পালকে কটু কথা বলেন, সেই কাকুলি ঘোষ দস্তিদারের পাশে কি এখন অগ্নিমিত্রা পাল হাসি মুখে বসে চা খেতে পারবেন?
যে সায়নী ঘোষের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করেছিলেন তৎকালীন বিজেপি নেতা তথাগত রায়, সেই তথাগত রায় কি এই বর্তমান সায়নী ঘোষ, যিনি এখন বিজেপির জোট সঙ্গী এনসিপিআই এর প্রধান শরিক, প্রধান মুখ, তাকে কি মেনে নিতে পারবেন? অনেক প্রশ্ন, কত প্রশ্ন এখন করব, উত্তর নেই। যারা রাজ্যে পরিবর্তন চেয়েছিলেন তারাও হয়তো আমার মতো এই উত্তরগুলো খুঁজছেন। তাহলে কি ধরে নেওয়া যায় মুকুল রায়ের সেই বিখ্যাত উক্তি, যাহা তৃণমূল তাহাই বিজেপি? সাধারণ মানুষ যখন কালকে এই প্রশ্নগুলো তুলবেন, উত্তর কি দিতে পারবেন আমাদের রাজ্যের তাবর তাবর বিজেপির সংগঠনের পদ অলংকৃত করে থাকা একাধিক নেতামন্ত্রীরা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কালকে পাশাপাশি মমতা ব্যানার্জি একটি ফেসবুক লাইভ করেন। মমতা ব্যানার্জির ফেসবুক লাইভ দেখে অন্তত আমার পুরনো এক শ্লোকের কথা মনে পড়ে যায়, কর্মফল পেতেই হবে। কেন বলছি? কারণ মমতা ব্যানার্জি নাকি অভিযোগ করেছেন যে পুলিশ দেখিয়ে, ভয় দেখিয়ে এই বিজেপি, এই তৃণমূলের পুরনো সাংসদ বিধায়কদের নিজেদের দলে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা বিজেপির জোট সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন তারা সকলেই পুলিশের ভয়ে যোগ দিয়েছেন। মানে তাদের বয়স 18 হয়নি, তারা কিচ্ছু বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, তাদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়নি, তারা জানে না সমাজে কিভাবে বেঁচে থাকতে হয়। তারা শুধুমাত্র পুলিশের ভয়ে সুরসুর করে গিয়ে বিজেপির জোটসঙ্গী দলে যোগদান করলেন। অদ্ভুত লাগছে যে মমতা ব্যানার্জির বিপক্ষে পুলিশের দ্বারা নিয়ন্ত্রণ করার এক গুচ্ছ অভিযোগ, সেই মমতা ব্যানার্জি আজকে পুলিশের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করছে এবং তার টার্গেটের কেন্দ্রবিন্দুতে বিজেপির সরকার। তৎকালীন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কতবার একটি সভা করার জন্য কোর্টে দৌড়াতে হয়েছিল মনে আছে? শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আমাকে ইন্টারভিউতে বলেছিলেন সংখ্যাটা কম করে 500। অর্থাৎ বিরোধী দলনেতা সে সময় কোথায় যাবেন, কেন সভা করবেন এবং তার ন্যূনতম একটি গতিবিধিকে পারমিশন দেওয়ার জন্য ছুটে যেতে হতো কোর্টে। পুলিশ বারবার বাধা দিতেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন নাছোড়বান্ধা। সেই মমতা ব্যানার্জি আজকে পুলিশের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করছেন এবং বলছেন বিজেপি নাকি ভয় দেখাচ্ছে এবং এর জন্য তারই একদা সতীর্থ একাধিক সাংসদ বিধায়করা সুরসুর করে হেঁটে হেঁটে এনসিপিআই অর্থাৎ বিরোধী জোটে চলে গেলেন। তারাই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে বাধ্য হচ্ছেন। মানে পুলিশকে সাংসদ বিধায়করাও ভয় পান, কিন্তু দিনের পর দিন যে পুলিশকে সাধারণ মানুষের বিপক্ষে কাজে লাগিয়েছেন মমতা ব্যানার্জি, সে সময় তার এই অন্তর্নিহিত আত্মা কি একবারও জাগরিত হয়নি? দিনের পর দিন ইউটিউবারদের মিথ্যে কেস দেওয়া হয়েছে, বহু ইউটিউবারদের বাড়ি থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। বাক স্বাধীনতার ধ্বজা ওড়ানো মমতা ব্যানার্জি আজকে বুঝতে পারছেন বিরোধী রাজনীতি করা পশ্চিমবঙ্গে ঠিক কতটা কঠিন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন, সেই একই অভিযোগ আজকে তৎকালীন মানে বর্তমান বিরোধী দলনেত্রী বলা ভালো মমতা ব্যানার্জি করছেন। এটাকেই বলে কর্মফল, এটাকেই বলা হয় যা তুমি এই জন্মে করিবে তা অক্ষরে অক্ষরে ফেরত পাইবে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি কি বলছেন, তিনি নাকি বইয়ের রয়্যালিটি পাননি, সংসার চলবে কিভাবে? প্রথমত তার বই কতজন পড়েন সে বিষয়ে আমার জানা নেই, তার বই কত কত বিক্রি হয়েছে সেটাও কেউ জানে না, অথচ তিনি নাকি রয়্যালিটির টাকায় সংসার চালাতেন। এই যে বড় ধাপ্পাবাজি খেলাটা দিনের পর দিন তিনি করেছেন, তা ক্লিক করে গেছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রী চেয়ারে তিনি বসেছিলেন বলে। আজ মুখ্যমন্ত্রী নেই, বই বিক্রিও নেই, রয়্যালিটিও নেই। কতজন তার বই কিনেছে এবং সেই বই কেনা বাবদ তিনি কত টাকা রয়্যালিটি পেয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে তো সব থেকে বড় প্রশ্ন জাগে। অর্থাৎ ক্ষমতা চলে গেলেই রয়্যালিটিও চলে যায়। তিনি এমন মানেরই লেখক যে ক্ষমতার সঙ্গে সঙ্গে বই বিক্রিও বন্ধ হয়ে যায়। মমতা ব্যানার্জি আজকে হয়তো নিজে বুঝতে পারছেন ক্ষমতার অপব্যবহার করলে রয়্যালিটি, বই বিক্রি, একই সঙ্গে পুলিশের দাদাগিরিও ভাগ্যে জোটে। সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি বাংলায়। যারা পরিবর্তন চেয়েছিলেন তারা জানেন না যেটা হচ্ছে তারা মেনে নেবেন কি নেবেন না। মানে এই যে তৃণমূলের একগুচ্ছ নেতা মন্ত্রীরা মানে সাংসদরা বিজেপিতে যোগদান করছেন, তা মেনে নেওয়া সম্ভব কি সম্ভব নয়। দেখুন বিজেপির অঙ্কটা পরিষ্কার। বিজেপি কি চাইছে? বিজেপি জানে যত বেশি সাংসদ তারা দল ভাঙিয়ে বর্তমানে তাদের দিকে নিয়ে যেতে পারবে ততই তাদের সুবিধা হবে।
লোকসভায় এই সময় বিল পাশ করানোর জন্য প্রয়োজন 2% সংখ্যাগরিষ্ঠতা। বিজেপির এনডিএ সরকার এখন যেভাবে গঠিত হয়েছে তাতে সিকিউরিটি বলে সে অর্থে কিছু নেই। মানে জোট সঙ্গীরা কখন বেকায়দায় তাদের ফেলে দেয় সে বিষয়ে 100% নিশ্চিত নন মোদী অমিত শাহ। ফলে 4টে বিল এই মুহূর্তে পাশ করাতে হবে। আর এর জন্যই এই এনসিপিআই তথাগত তৃণমূল সাংসদদের প্রয়োজন বিজেপির। 4টে বিল কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল তা হলো লোকসভার আসন বাড়ানো। লোকসভার আসন 50% বাড়াতে চায় বিজেপি। এই জন্য প্রয়োজন সংশোধন। এই সংশোধন করতে পারে কারা? এনডিএ সরকার। এবং তার জন্য প্রয়োজন এই প্রাক্তন তৃণমূলীদের সমর্থন। দ্বিতীয় যে বিল তা হলো মহিলা সংরক্ষণ বিল, এবং তৃতীয় হলো অভিন্ন দেওয়ানি বিধি, এবং চতুর্থত ওয়ান নেশন ওয়ান ভোট। এই 4টে বিল যদি তারা পাশ করে নিতে পারে, কার্যত আগামী 10 বছরে ক্ষমতায় থাকা কনফার্ম করে ফেলতে পারে বিজেপি। এবং এই বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ক্ষুদ্রতর স্বার্থ বলিদান দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু এর মাঝেও একটা খটকা আছে, বাকিপুর। বিহারের বাকিপুর, যে বাকিপুরে 1995 সালের পর থেকে বিজেপি হারেনি, সেই বাকিপুরেই এবার জিতলেন প্রশান্ত কিশোর। ফলে দিল্লির নেতারা কি বুঝতে পারছেন যে তারা যেভাবে খুব সহজে দল ভাঙাচ্ছেন, ঠিক ততটা সহজেও সাধারণ মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করছেন না। বাকিপুরে ভোট কমেছে 27%, এবং মাত্র 9 মাসে এই ভোট কমে যাওয়া নিঃসন্দেহে বিজেপি নেতাদের চিন্তার ঘুম কিন্তু ওড়াবে। তাদের কাছে এখনো সময় আছে সাধারণ মানুষের পালস বোঝার। এই যে তৃণমূলীকরণ হয়ে যাওয়া বাংলার এই বিজেপির, তা যে সাধারণ মানুষ খুব ভালো চোখে নেবে না, তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝতে হবে। না হলে কিন্তু ওই একটা সুইচেই ফের পরিবর্তন, যেই পরিবর্তনের ডঙ্কা এখনো না বাঁচলেও আগামী দিনে কিন্তু বাঁচবেই। পুঞ্জীভূত ক্ষোভ, যে ক্ষোভ থেকে মমতা ব্যানার্জি বাঁচেননি, সেই ক্ষোভ কিন্তু বিজেপি নেতাদেরও কিন্তু ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যেতে পারে। এটাকেই রাজনীতি বলে। সেখানে শেষ কথা বলে মানুষের স্বার্থ। কোনো রাজনৈতিক দলের বৃহত্তর স্বার্থ সেখানে কিন্তু শেষ কথা বলে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন বর্তমান রাজনৈতিক পুরো পালাবদলটি, দলবদলটি এবং বাংলার রাজনৈতিক ভবিষ্যৎটি। দেখতে থাকুন শিবম দাস এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।